হবে, পড়াশোনা করতে হবে। বার কাউন্সিলের লিখিত পরীক্ষা 2025 সালের আহ, অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানি। ইতিমধ্যে গত 25শে এপ্রিল 2025 আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা অনেকে উত্তীর্ণ হয়েছেন, এবং এবার একটা বড় ভালো নিউজ হলো যে আমরা এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন। এবং এটা বড় একটা, অনেকদিন যাবত আমরা দেখছি যে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী রিটেনে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এবার আমরা দেখতে পেরেছি বড় একটা সংখ্যক প্রিলিমিনারিতে পাশ করে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী আপনারা হয়েছেন। যারা যারা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী হয়েছেন প্রত্যেককেই ক্যারিয়ার এড বিসিএস কোচিং অ্যান্ড বিজিএস কোচিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কথা বলছি আমি হারুন রেজা। আমি যুগ্ম জেলা আহ্বায়ক হিসেবে কর্মরত আছি। আমি আহ, বেশ কিছু বছর যাবত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন অ্যান্ড বার কাউন্সিল এক্সামিনেশনের প্রিলি, রিটেন এবং ভাইভা নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমরা 2025 সালে যেটা হতে যাচ্ছে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা, সেটা নিয়ে আমরা কথা বলবো। আহ কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, অ্যান্সার কিভাবে লিখতে হবে, পড়াশোনার মেথডটা কি হবে, বিগত বছরের প্রশ্নগুলো রিলেভেন্সি কত, বা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের কিছু সুনির্দিষ্ট টপিকস ঠিক করে ফেলতে হবে, প্রায়োরিটি আইটেম, প্রায়োরিটি টপিকস হিসেবে, যেগুলো থেকে কোশ্চেন আসার পসিবিলিটি 80% থাকবে। আর কিছু টপিকস আমরা সাপোর্ট হিসেবে রাখবো, যদি ওখান থেকে নাই আসে যেন আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি। তারপরে পড়াশোনার সময় আমাদের যেহেতু রিটেনের, বার কাউন্সিলের রিটেন যেহেতু একটা সুনির্দিষ্ট ধরনের হয়ে থাকে, সেখানে প্রবলেম একটা থাকে। প্রবলেমেটিক বেস কোশ্চেনের দিকে কিভাবে মনোযোগ দিতে হবে, কিভাবে প্রবলেমেটিক কোশ্চেন আমরা সাজাতে পারি, বা প্রবলেমেটিক কোশ্চেন্স কিভাবে হতে পারে, মাথায় কিভাবে নিতে পারি, ইত্যাদি অসংখ্য প্রয়োজনীয় বিষয় আজকে নিয়ে আমরা আজকে কথা বলবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোনো রকমের কোশ্চেন আমি ওয়েলকাম করব। কারণ কোশ্চেন আনসারের মাধ্যমেই প্রকৃত চাহিদা, শিক্ষার্থীর প্রকৃত চাহিদা, গ্যাপ গুলো মিনিমাইজ হয়ে থাকে। আমি আমার মতো কথা বলবো, কারো কোশ্চেন থাকলে সে ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেসিটেশন এট এনি টাইম, অ্যান্ড ইউ আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ফ্রি টু রেসিস্ট মি ফ্রম মাই স্পিচ। যাই হোক, আমরা সাধারণত বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে রিটেন পরীক্ষার জন্য 1.5 মাস সময় বা 1 মাস প্লাস সময়, 1.5 মাস সময় আমরা পেয়ে থাকি। এই বছরও কি 1.5 মাস সময় আমরা পাবো নাকি আরেকটু বেশি পাবো, এটা নিয়ে একটু কনফিউশন রয়ে গেছে। যেহেতু আমরা দেখতে পেরেছি যে বিগত বছরগুলোর থেকে একটা বেশি সংখ্যক শিক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন, রিটেনে তারা এসেছেন। এখন রিটেনে এত বেশি সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষাটা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে প্রিপারেশনের ব্যাপার আছে, সেগুলো স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন হওয়ার কারণে একটু বেশি সময়, সেটা খুব বেশি যে তা নয়, 2 মাস বা 2.5 মাস হয়ে যায় কিনা সেটা আমরা আমরা চিন্তা করছি। যাই হোক, তো কোনোভাবেই আহ এটা হলো আজকে মে মাস 2 তারিখ, কোনোভাবেই মে মাস এবং জুন মাস, আহ, জুন মাসে আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহা আছে ফার্স্ট উইকে, 6 তারিখ বা 7 তারিখে। তো ঈদের পরে জুন মাসের শেষের দিকে আমাদের পরীক্ষা হয়ে যেতে পারে, অথবা কোনোভাবে চিন্তা করা যাবে না, এটা জুলাই মাসও পেয়ে যাবেন। জুলাই মাস পেয়ে গেলে হয়তো 1-2 তারিখই পাবেন, বা 3-4-5-7 ফার্স্ট উইকটাই হয়তো পাবেন সর্বোচ্চ, এটা আমার একটা ধারণা। তবে আমরা এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলে খোঁজ নিব। আমরা পরীক্ষার কাছাকাছি বা আরো 15-20 দিন গেলে হয়তো আমরা জানতে পারবো এটা কি 2 মাস 2.5 মাস হতে যাচ্ছে নাকি 1.5 মাসের মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো সুতরাং আমার অনুরোধ থাকবে প্রত্যেক রিটেন পরীক্ষার্থী ভাই বোনদের প্রতি, যে আপনারা 1.5 মাস সময় আছে মাথায় রেখে পড়াশোনা শুরু করে দিতে হবে। ইনফ্যাক্ট আপনারা পড়াশোনা শুরুই করে দিয়েছেন, পড়াশোনার মধ্যেই আছেন। এখন শুধুমাত্র নিজেদের পড়াশোনাটাকে জ্বালাই করে নিতে হবে, সো দ্যাট আপনি রিটেনে পাশ করতে পারেন। আপনারা জানেন যে রিটেনের কটা আসছে, এটা সবাই কিন্তু পাশ করবে না, বা সবাই হয়তো পাশ যদি করে পরেও ভাইভা থেকে অনেকে মানে এত সংখ্যক লাইয়ার তো আর একসাথে একটা বছরে নেওয়ার নজির নেই।
সুতরাং এই যে কম্পিটিটিভ এক্সাম, এই এক্সামে বের হয়ে আসতে হলে আপনাকে সুনির্দিষ্ট টেকনিক অ্যান্ড মেথডই ফলো করতে হবে। সাধারণ পড়াশোনা আপনারা করেই থাকেন, করেনি, কিন্তু এর ভিতর থেকে বের হয়ে এসে কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রেখে পড়াশোনা করতে পারলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আমরা প্রথমেই আহ চিন্তা করতে পারি যে যদি আমি পড়াশোনা শুরু করতে চাই, what would be the method of my study for আপকামিং 1.5 মান্থ or 2 মান্থ, 2 মাস আমি কিভাবে পড়াশোনা করব। আপনারা জানেন 2 মাস সময় খুব বেশি সময় নয়, কারণ আমাদের হাতে সাবজেক্ট আছে 7টা, 30টা, তাহলে মানে হয়তো 60 দিন আমরা দেখতে পাচ্ছি, আসলে 60 দিন থাকে না। কারণ আমরা যে রুটিন করি সেই রুটিন অনুযায়ী আমরা সবসময় পড়তে পারি না, ইনফ্যাক্ট আমাদের হাতে 60 দিনও নেই, এরকম করে করতে হবে। সুতরাং 7টা সাবজেক্টের জন্য আমি 5 দিনে সর্বোচ্চ পাবো একটা সাবজেক্টের জন্য, বা 4 দিন পাবো আমি সর্বোচ্চ একটা সাবজেক্টের জন্য। একটা সাবজেক্ট ওই 4 দিনে পরে আমাকে শেষ করতে হবে। এখন এই অল্প সময়ের মধ্যে একটা সাবজেক্ট, একটা লিমিটেশন বা সিপিসি বলে এগুলো আমরা শেষ করতে হবে। শেষ করতে হলে আসলেই কি এ থেকে জেড শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই 4-5 দিনে পরে একটা শেষ করতে পারি না। আমরা আসলে পড়াশোনা করেই ফেলেছি, এখন হলো রিভাইজ করা, রিকালেক্ট করা, মেথডটা দেখা, এবং নিজের মধ্যে যেটা আপনি জানেন সেটাকে সেট করে নেওয়া। এখন আপনি এই সময়ে এসে আম, আমরা বরাবরের মতো আমরা বলে থাকি যে, বা জুডিশিয়ারি রিটেন হোক বা বার কাউন্সিলের রিটেন হোক, আমাকে একটা সুনির্দিষ্ট মেথডে পড়াশোনা করতে হয়। যেমন আমি বলে থাকি যে দ্য বেস্ট মেথড ইজ অ্যাক্টিভ স্টাডি। এটা আমার লেকচার যারা ইতিপূর্বে শুনেছেন হয়তো এই শব্দটার সাথে পরিচিত হবেন আপনারা, যে মেথড ইজ অ্যাক্টিভ স্টাডি। দেন আমি বলে থাকি যে ডিসকাশন মেথড, হ্যাঁ, দেন আমি বলে থাকি এক্সস্টিভ। আজকে আমরা আমাদের আলোচনা, আমাদের প্রাথমিক কথাবার্তা নিবন্ধ রাখবো অ্যাক্টিভ স্টাডিটা কি। আপনারা অ্যাক্টিভ স্টাডি একটা নির্দিষ্ট ধরন, পড়াশোনার একটা ধরন। স্টাডি থ্রু আস্কিং কোয়েশ্চেন্স মে বি আন্ডারস্টুড এজ অ্যাক্টিভ স্টাডি, মানে পুরো নিজেকে প্রশ্ন করার মাধ্যমে যে পড়াশোনাটা করে থাকি আমরা, সেটার নাম হলো অ্যাক্টিভ স্টাডি। তো অ্যাক্টিভ স্টাডির প্রয়োজনটা কি, বা অ্যাক্টিভ স্টাডি কিভাবে প্রশ্ন করব, এই এই কেন এটা প্রয়োজন? এটা প্রয়োজন এই জন্যই যে আমাকে অল্প সময়ে কম পড়ে আমাকে টপিকস গুলো, সাবজেক্ট গুলো কাভার করতে হবে। সুতরাং আমি যদি অ্যাক্টিভ স্টাডি করি তাহলে হয়তো আমার দ্রুত মাথায় সেট হবে, আমি যেটা পড়েছি আমি বুঝেছি কিনা এটা আমি যাচাই করতে পারবো, বা বোঝার জন্য উপযোগী, সহজ, আরো বেশি উপযোগী হবে বোঝার জন্য যদি অ্যাক্টিভ স্টাডিতে পড়াশোনা করি। তাহলে অ্যাক্টিভ স্টাডিটা কি বা মেথডটা কি? এটা হলো প্রশ্ন করার মাধ্যমে পড়াশোনা করা। কোন সময় প্রশ্ন করব, এবং কাকে প্রশ্ন করব, এবং কি প্রশ্ন করব, এই 3টা আইটেম আমার সামনে এখন আসে। কোন সময় প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব, কি প্রশ্ন করব। নাম্বার 1, 3টা সময় প্রশ্ন করতে হবে। পড়াশোনা করার আগে, পড়াশোনা করার সময়, এবং পড়াশোনা করার শেষে 3 সময়ে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? নিজেকে। তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে কয়টা সময়ে? 3টা সময়ে। সেই সময়টা কখন? আপনি যখন পড়াশোনা করতে যাচ্ছেন, সেই পড়াশোনা করার আগে নিজেকে প্রশ্ন করবেন। পড়াশোনা চলতেছে, পড়াশোনার মাঝখানে আছেন আপনি, এই সময় আপনাকে প্রশ্ন করতে হবে। পড়াশোনা আপনার শেষ, আপনি সিপিসি বা এসআরএ একটা সাবজেক্ট আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা পড়েছেন, পড়া শেষ। এবার পড়া শেষ করে নিজেকে আরো কিছু প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমরা সহজেই ওই টপিকটা সম্পর্কে আমাদের কনসেপ্ট আছে কি নেই, কতটুকু আছে, কি পড়লাম, বুঝলাম কিনা, এগুলা বের হয়ে আসবে। তাহলে কোয়েশ্চেন্স বিফোর স্টাডি, পড়াশোনা করার আগে যে প্রশ্নগুলো নিজেকে করতে হবে, যে কোনো একটা টপিকস আমরা আজকে পড়াশোনা করব। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের সাথে কথা বলি এভিডেন্স অ্যাক্ট নিয়ে, নিশ্চয়ই সবার এভিডেন্স অ্যাক্টের কথা মনে পড়লে দাঁতে কামড় পড়ে নাকি? যে এভিডেন্স অ্যাক্টটা কি অনেক কঠিন একটা আইন, স্যার এটা দিয়ে শুরু করলো? না, এভিডেন্স একটা খুবই সহজ একটা আইন, শুধু ফিল করার ব্যাপার। এখানে এই এভিডেন্স একটা সিভিল কেসেস, ক্রিমিনাল কেসেস, দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং এটা একটা জাস্ট অস্ত্র। এভিডেন্স অ্যাক্ট ইজ অ্যান আর্মস টু ইউজ
ইন কেস অফ ট্রায়াল অফ সিভিল কেসেস এন্ড ক্রিমিনাল কেসেস। তো এভিডেন্স একটা সহজ যদি ধরতে পারেন আর কি। আমি এভিডেন্স অ্যাক্ট নিয়ে আপনাদের সাথে কথা সুনির্দিষ্টভাবে কথা বলার সুযোগ পেলেই তো বুঝে যাবেন যে এভিডেন্স একটা কত সহজ। যাই হোক, আমি শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি, যে এভিডেন্স একটা একটা টপিকস আছে। অ্যাডমিশন অ্যান্ড কনফেশনস নিশ্চয়ই সবার জানা আছে। অ্যাডমিশন অ্যান্ড কনফেশনস, আমরা জানি যে এভিডেন্স একটা সেকশন 16, 17, 18-তে অ্যাডমিশনের বিষয়ে কথা বলা আছে, ওই 19 পর্যন্ত। তারপরে 24 থেকে 30, 31 পর্যন্ত কনফেশনের টপিকসটা আমরা এভিডেন্স একটা দেখতে পাই। তো আমি জাস্ট একটা টপিকস চুজ করলাম ফর অ্যান এক্সাম্পল। অ্যাক্টিভ স্টাডি করতে হলে কিভাবে করতে হবে, একটা টপিকস আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করলাম যে অ্যাডমিশন অ্যান্ড কনফেশন ফ্রম দি এভিডেন্স অ্যাক্ট। এখন অ্যাক্টিভ স্টাডি করতে হলে এই আমার প্ল্যান হলো আমি আজকে অ্যাডমিশন অ্যান্ড কনফেশন ফ্রম এভিডেন্স অ্যাক্ট পড়াশোনা করব। তাহলে পড়াশোনা শুরু করব। এই মুহূর্তে পড়াশোনা শুরু করার আগেই আমার নিজেকে প্রশ্ন করব, অ্যাডমিশন এবং কনফেশন এই টপিকসটা কি আমার কাছে পূর্বে পরিচিত ছিল? অ্যাডমিশন কনফেশন সম্পর্কে আমি কি কোথাও শুনেছি কোনোদিন? এই বিষয়ে আমি কি কিছু জানি আদতে, নাকি কিছুই জানি না? যদি জানি অ্যাডমিশন এবং কনফেশন আমার ইউনিভার্সিটিতে পড়ার সময় বা নিজে পড়ার সময় বা অন্য কোনো ফ্রেন্ডদের সাথে ডিসকাস করার সময় আমি যদি অ্যাডমিশন কনফেশন নিয়ে পড়াশোনা ইতিপূর্বে করে থাকি বা কিছু মনে থেকে থাকে, তাহলে কি মনে আছে? অ্যাডমিশনটা কি? অ্যাডমিশনটা কে দিতে পারে? কনফেশন কয় রকমের হয়? কনফেশন কাকে বলে? কনফেশনের এভিডেন্সিয়ারি ভ্যালু কি? এই যে রিলেভেন্ট প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর অ্যান্সার কি আমি পারি? পারি না। অথবা আমি কি 10% পারি, 20% পারি, না 50% পারি? তার মানে পড়াশোনা শুরু করার আগে অ্যাডমিশন অ্যান্ড কনফেশন নিয়ে আমি এখন পড়বো। শুরু করার আগে আমাকে এই 3টা প্রশ্ন করতে হবে, যে এটা কি আমি আদতে আগে শুনেছি, এটা সম্পর্কে আমি কি কিছু জানি, যদি জেনে থাকি তো কতটুকু জানি, এবং অ্যান্সারটা দেওয়া নিজেকে। কাকে? অ্যান্সার নিজেই করবেন, নিজের কাছেই নিজে অ্যান্সারটা দিবেন। এখন ধরে নিলাম আপনি এই অ্যাডমিশন কনফেশন এভিডেন্স একটা আছে, এটা জানেন, এটা সেকশন 16, 17, 18, 19 আছে, এটাও জানেন। এবং কনফেশনে 24 থেকে 31 পর্যন্ত সেকশন গুলোতে কনফেশন নিয়ে ডিল করছে, 30 পর্যন্ত, এটাও আপনি জানেন। এখন আহ কিন্তু অ্যাডমিশন কে দিতে পারে মনে করতে পারছেন না, বা কনফেশনের এভিডেন্সের ভ্যালু কি মনে করতে পারছেন না। তার মানে আপনার অ্যাডমিশন কনফেশন প্রাথমিক লেভেলের তথ্য আপনার কাছে আছে, কিন্তু ভেতরে পড়াশোনা করার মতো বা ম্যাটেরিয়াল কোনো ইনফরমেশন আপনার মনে নেই। তাহলে অ্যাডমিশন কনফেশন সম্পর্কে আপনার অবস্থানটা কি পড়াশোনা শুরু করার আগে এই 3টা প্রশ্ন করার মাধ্যমে জেনে গেলেন। এবার আপনি পড়াশোনায় নেমে গেলেন। হোয়াট ইজ অ্যাডমিশন? জাস্ট এন অ্যাডমিশন ইজ জাস্ট এন স্টেটমেন্ট রিগার্ডিং এ ফ্যাক্ট অফ এনি পার্সন হু ইজ ওয়েল কনভার্সেন্ট উইথ দ্য ভেরি ফ্যাক্টস। যে ব্যক্তি ঘটনা বিষয়ে জানে, ওই ব্যক্তির ওই ঘটনা বিষয়ে যে কোনো বক্তব্যই হলো অ্যাডমিশন। এটা আপনি পড়াশোনা শুরু করলেন। কে কে দিতে পারে? মামলার পার্টি দিতে পারে, ইন্টারেস্টেড পার্টি দিতে পারে, রিপ্রেজেন্টেটিভ দিতে পারে। এই 17-তে, 18-তে এবং 19-এ এই সেকশন গুলোতে আমরা দেখি যে কে কে অ্যাডমিশন দিতে পারে। ঠিক একইভাবে আপনি পড়াশোনা করতেছেন কনফেশন। কনফেশন 24 থেকে 30 পর্যন্ত আছে। আমরা জানি যে যখন কোনো অপরাধী নিজের দায় স্বীকার করে, বক্তব্য দেয়, নিজের অপরাধ স্বীকার করে, তখন সেটার নাম হলো কনফেশন। এটা আহ 3 রকমের হতে পারে। আপনার জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। সাধারণত দুই ধরনের, জুডিশিয়াল এবং এক্সট্রা জুডিশিয়াল। জুডিশিয়াল হলো যদি আপনি ম্যাজিস্ট্রেটের সামনে কনফেশন দেন, যে রেগুলার যে পদ্ধতি। এবং এক্সট্রা জুডিশিয়াল হলো ম্যাজিস্ট্রেট ব্যতীত পুলিশ বা ডাক্তার বা অন্য যে কোনো মানুষের সামনে যে কনফেশন দেন, সেগুলো হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। আবার কিছু আছে আপনার কনফেশন দিয়েছেন, অনেক সময় ম্যাজিস্ট্রেটের সামনে কনফেশন দেওয়ার পরে সেটা আপনি প্রত্যাহার করতে চান, তখন প্রত্যাহারকৃত কনফেশন, রিট্রাক্টেড কনফেশন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু বলতেছি যে আমি এখন পড়াশোনার মধ্যে ঢুকে গেছি। অ্যাডমিশন পড়াশোনা করতেছি, কনফেশন পড়াশোনা করতেছি। এই পড়াশোনা করার সময় নিজেকে প্রশ্ন করা, যা এই যে আমি
পড়তেছি আমি কি সন্তুষ্ট হচ্ছি? এই তথ্যগুলোকে আমি ধরতে পারতেছি? আমি কি বুঝতেছি কিনা? নিজেকে কিছু প্রশ্ন করা। এভাবে আপনি আহ, পড়াশোনার সময়ে নিজেকে প্রশ্ন করলে তখন আপনার এই পড়াশোনাটা আরো বেশি ফ্রুটফুল হয়, আরো বেশি ইফেক্টিভ হয়। এভাবে পড়াশোনা করে আপনি ক্লোজ করে ফেললেন। ধরেন রাত 10টা বাজে, পড়াশোনা শেষ, আপনি ডিনারে চলে গেলেন। এবার ডিনার থেকে ফেরত আসলেন। আফটার স্টাডি, ডিনার থেকে ফেরত এসে নিজেকে প্রশ্ন করেন যে আমি যে আজকে রাতে সন্ধ্যায় অ্যাডমিশন এবং কনফেশন পড়াশোনা করেছিলাম, আমি কি অ্যাডমিশন কনফেশন সম্পর্কে কি পড়েছিলাম মনে আছে? অ্যাডমিশন কনফেশন থেকে আমি কি পড়াশোনা করে কি বুঝতে পেরেছি? আসলে কি কিছু বুঝতে পেরেছি? এভিডেন্সিয়ারি বিল অফ অ্যাডমিশন কনফেশন আমি কি মনে করতে পারছি? নাকি অ্যাডমিশন কনফেশনের ভিত্তিতে আসামিকে কি দোষী সাব্যস্ত করা যায়? অথবা কনফেশনের সহযোগী আসামির কনফেশনের ভিত্তিতে অপর সহযোগী আসামির শাস্তি কি দেওয়া যায়? এগুলাকে আমি মনে করতে পারতেছি আমি যে পড়ছিলাম একটু আগে। এই যে পড়াশোনা করার পরে আবার নিজেকে প্রশ্ন করার মাধ্যমে নিজের অবস্থানকে জেনে নেওয়া, এটা হলো অ্যাক্টিভ স্টাডির লাস্ট স্টেজ। এবং যদি আপনি এই লাস্ট স্টেজে এসে যা পড়াশোনা করেছেন সেটাকে রিকল করতে পারেন, তখনই বলা হবে আপনি পড়াশোনা করেছেন। সারাদিন সারা রাত পড়াশোনা করলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি নিজেকে প্রশ্ন করেন কি পড়াশোনা করেছি, সকালবেলা উঠে মনে করতে পারেন না রাতে কোন সাবজেক্ট পড়ছেন, অথবা সর্বোচ্চ সাবজেক্টটা মনে আছে এভিডেন্স অ্যাক্ট, অ্যাকশন না কনফেশন এটা মনে নাই, অথবা অ্যাডমিশন কনফেশন মনে আছে যে পড়ছি, অ্যাডমিশন কে দিতে পারে এটা আর মনে নাই, কনফেশন আর এভিডেন্সের ভ্যালু কি এটা আর মনে নাই, তাহলে এই পড়া তো ইফেক্টিভ নয়। এই এই ফ্রুটলেস পড়াশোনা আপনাকে বার কাউন্সিলের রিটেন পরীক্ষায় বা জুডিশিয়ারি রিটেন পরীক্ষায় সফল করে তুলবে না, তুলতে পারে না। সুতরাং আপনাকে ইফেক্টিভ ফ্রুটফুল পড়াশোনা করতে হবে। এবং ফ্রুটফুল পড়াশোনা হচ্ছে কিনা এটা যাচাই করার জন্য XYZ টিচার বাই ব্রাদার লাগে না। ইউ দাই সেলফ আর এনাফ to justify whether you are in right track or not, whether you have understood what you have already studied or not. আপনি পড়াশোনা করেছেন, বুঝতে পেরেছেন কিনা, আপনার প্রশ্ন পরীক্ষায় আসলে লিখতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিজেরকে প্রশ্ন করার মাধ্যমে বের করে ফেলতে পারেন। যারা পারেন তারাই হলো প্রকৃত পড়াশোনা হচ্ছে এবং রিটেনে গিয়ে বা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের আনসার মনে করে এবং লিখতে পারেন। আর অন্য ভিন্ন ক্ষেত্রে কি হয়, পরীক্ষার হলে গিয়ে আপনি 1 ঘন্টা আহ, দেখা যাচ্ছে চলেই যাচ্ছে 3 ঘন্টার মধ্যে, আপনি শুধু প্রিপারেশন নিচ্ছেন কোনটা লিখবেন, এটা লিখতে গিয়ে কোন কোন তথ্য লিখতে হবে, মানে খেয়ে হারিয়ে ফেলতেছেন। উম, প্রশ্ন কমন হলেও যে আপনার মনে নেই, মনে পড়ছে না, এরকম ঘটনার মধ্যে পড়ে যায়। হোয়াই? বিকজ অফ ল্যাক অফ প্রপার মেথড অফ স্টাডি। ইফ ইউ গো অ্যাক্টিভ স্টাডি, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনি বুঝবেন কি পড়াশোনা করেছেন, তখন পরীক্ষার হলে লেখার জন্য ম্যাটেরিয়ালস আপনার হাতে কম্পারেটিভলি অন্যান্য পরীক্ষার্থীদের থেকে বেশি থাকবে। দিস ইজ নাম্বার ওয়ান মেথড টু স্টাডি ফর আপকামিং 2 months। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ডিসকাশন মেথড। নিজে নিজে পড়াশোনা করলে অ্যাক্টিভ স্টাডি করলে। সেকেন্ড ওয়ান ইজ ডিসকাশন মেথড। You have to discuss the topics with your with a good friends of you। ভালো একটা বন্ধুর সাথে আপনাকে ডিসকাস করতে হবে হোয়াট ইউ আর স্টাডিড, হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড। নিজে নিজে করার পরে একটা ভালো একটা বন্ধু ঠিক করতে হবে। প্রত্যেকটা পরীক্ষার্থীকে আমি বলবো আপনি 1জন বা 2জন ভালো বন্ধু ঠিক করে ফেলেন আজকে এখন, মনে মনে করে তাকে আপনি কনভিন্স করেন, তাকে রাজি করান, এনিহাও তাকে রাজি করান, ভাই, বন্ধু, দোস্ত, আমি তোমার সাথে পড়াশোনা করতে চাই। ও নিশ্চয়ই আপনার মতোই যোগ্যতা সম্পন্ন, সেও চাইবে এরকম একটা সুযোগ নিতে। 2জনে বসবেন পাশাপাশি, সারাদিন না, দিনের কোনো একটা সময়, 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার জন্য হতে পারে। 2জনে বসে ডিসকাস করবেন যে এসআর অ্যাক্টের সেকশন 8 আর 9 এর পার্থক্য কি। এসআর অ্যাক্টের সেকশন 8-এ আছে রিকভারি অফ পজেশন, আবার সেকশন 9-এও আছে রিকভারি অফ পজেশন। তো ইন হুইচ কেসেস সেকশন 8 অ্যাপ্লাইজ এন্ড ইন হুইচ কেসেস সেকশন 9 অ্যাপ্লাইজ, এটা একটা টপিকস ধরেন, ধরে আপনার ওই ফ্রেন্ডের সাথে ডিসকাস করেন। ও আপনাকে বললো
যে দিস ইজ দ্য ফিচার্স অফ সেকশন 8 অফ দি এসআর অ্যাক্ট এন্ড দিস আর দ্য ফিচার্স অফ সেকশন 9 অফ দি এসআর অ্যাক্ট। কখন 8 বা 9 ব্যবহার করবে এইগুলো আপনাকে বলবে, আপনি শুনবেন। তখন দেখবেন যে ও আপনাকে বলতেছে, আপনি শুনতেছেন, প্রশ্ন প্রয়োজন হলে প্রশ্ন করে সেটা ক্লিয়ার করতেছেন। এই যে ডিসকাশনটা, এই ডিসকাশনের ইভেন্টটা, সময়টা, মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে আপনি দিন রাত মশারির নিচে মশারির বাহিরে, হ্যাঁ, আর রাতের বেলা ভোরবেলা একা একা অনেক পড়াশোনা করেছেন, অনেক পরিশ্রম করেছেন। এই মুহূর্তগুলো আপনার পরীক্ষার হলে মনে আসবে না, মনেও থাকবে না, পরবর্তী জীবনেও মনে থাকবে না। কিন্তু আপনার একটা বন্ধুর সাথে একটা রেস্টুরেন্টে বসে, একটা পার্কে বসে, একটা হোটেলে বসে, বা আপনার ডাইনিং রুমে বসে, আপনার পড়াশোনার রুমে বসে বন্ধুর সাথে বসে বসে ডিসকাস করেছিলেন একটা সেকশন 8 এবং 9, 8 এবং 9 নিয়ে আপনারা দুজন ডিসকাস করছিলেন। এটা আপনার পরীক্ষার হলেও মনে পড়বে, পরবর্তী জীবনেও মনে পড়বে। দুইজনে পাশাপাশি বসে সেকশন 8 আর 9 নিয়ে কি কি কথা বলেছিলাম, সেখানে আমরা কোন কোন বিষয়গুলো উঠে আসছিল, এগুলো পরীক্ষার হলে জল জল করে বেশি উঠবে। তখন আপনি লেখার অনেক বেশি খোরাক পাবেন, ম্যাটেরিয়ালস পাবেন। এই যে ডিসকাশন উইথ এ গুড ফ্রেন্ডস ইজ সেকেন্ড মেথড অফ স্টাডি ফর আপকামিং 2 months। আপনাকে একটা ভালো বন্ধু চুজ করতে হবে। হুম। আপনি পড়ান, আপনার বন্ধু যদি পড়াইতে না চায় আপনি ওকে পড়ান। বিকজ টিচিং ইজ দ্য বেস্ট মেথড অফ লার্নিং। শিখতে হলে পড়াইতে হয়। পড়াইতে যে পড়ায় তার শেখাটা বেশি ইফেক্টিভ হয়। আপনি ওকে পড়ান, বোঝান, দেখবেন যে বোঝানোর মাধ্যমে আপনি যেটা জানতেন সেটা আপনার এটা আরো বেশি পাকাপোক্ত হয়ে গেছে। সুতরাং প্রত্যেকেরই দায়িত্ব হবে ভালো একটা ফ্রেন্ড নিয়ে তার সাথে ডিসকাস করে আজকে আগায় যাও। নাম্বার 2 and নাম্বার 3 and নাম্বার লাস্ট আইটেম ইজ এক্সস্টিভ স্টাডি। আরো অনেক মেথড অফ স্টাডি আছে, আরো অনেক পড়াশোনা করার ধরন আছে, ডেফিনেটলি আছে, কিন্তু আমি কার্যকর 3টা কথাই আজকে বলতেছি, কারণ আমাদের হাতে তো ফেসবুক লাইভে এসে অনেক কথা বলার সুযোগ নেই। আমরা শুধু আপনাদেরকে বলছি যে 3 নম্বর আইটেম হিসেবে আমরা পড়াশোনা করার ধরন হিসেবে এক্সস্টিভ স্টাডিটাকে ফলো করবো। হোয়াট ইজ এক্সস্টিভ স্টাডি? পরিপূর্ণ পড়াশোনা করতে হবে। পরিপূর্ণ পড়াশোনা মানে যে একটা টপিক সম্পর্কে যত তথ্য আছে একসাথে নিয়ে পড়াশোনা করা, অথবা একটা টপিক সম্পর্কে যত আইনে তথ্য দেওয়া আছে সবগুলো আইনে এই বিষয়টা সম্পর্কে কি বলা আছে সেটা একসাথে করে পড়াশোনা করার নাম হলো এক্সিস্টিভ স্টাডি। যেমন আমি যদি আপনাদের সাথে কথা বলি ইনজাংশন নিয়ে, এবার হয়তো আহ এসআরএক থেকে পার্মানেন্ট ইনজাংশন বা ইনজাংশনের যে ম্যান্ডেটরি ইনজাংশন, এই জায়গা থেকে প্রশ্ন রিটেনে আসতে পারে। আমি এসআরএক্স পড়ানোর সময় সুনির্দিষ্ট করে কয়েকটা টপিকস বলে দিব। এমনিতে তো আরো আমরা জানি যে এসআরএক্ট 1 থেকে 57 পর্যন্ত সেকশন আছে, কিন্তু সবগুলো তো আর পরীক্ষার জন্য না, বা পরীক্ষায় আসবেও না, বা আসলেও আসবে কিনা জানি না, কিন্তু পড়তে গেলে আমার সময়ও হবে না। সুতরাং আমি 7-8টা সেকশনের পড়ার মাধ্যমে কিভাবে আমার এসআরএক্ট এর পড়াশোনাটা কনক্লুড করতে পারে সেটা আমি নিশ্চিত করতে চাই, এবং সেটা করতে গিয়ে হয়তো ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন আমার আলোচনায় আসতে পারে। তো সুতরাং বলছি যে ইনজাংশন আপনি পড়াশোনা করবো আজকে, যেহেতু এবছর হয়তো সিপিসির ওরিয়েন্টেশন থেকে ইনজাংশন রিলেভেন্ট হবে না, এবার এসআরএক্ট এর ওরিয়েন্টেশন থেকে এটা রিলেভেন্ট হতে পারে ইন দ্য ফর্ম অফ ম্যান্ডেটরি ইনজাংশনস অর পার্মানেন্ট ইনজাংশনস অর লাইক দিস। সো আমি বলছি যে আমরা এক এক্সস্টিভ স্টাডি করব। ধরেন আমি টপিকসটা নিলাম ইনজাংশন ফর এক্সাম্পল। তো ইনজাংশন নিয়ে আমি পড়াশোনা করতে চাই এবং এক্সস্টিভ স্টাডি। তাহলে কিভাবে এক্সস্টিভ স্টাডি ইনজাংশনের উপর আমি করতে পারি? আমার দায়িত্ব কি হবে এক্সস্টিভ স্টাডি নিশ্চিত করতে হলে? দায়িত্ব হবে ইনজাংশন বিষয়ে বাংলাদেশের কোন কোন আইনে কোন কোন সেকশনে কথা বলা আছে সেই আইন এবং সেকশন গুলো আপনার সামনে নিয়ে আসে। যেমন আমরা বলবো সিপিসির অর্ডার 39-এ টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে কথা বলছে। অন্যদিকে বেসিক আইন এসআরএক্ট, সেখানে সেকশন 52 থেকে 57 পর্যন্ত বিভিন্ন রকমের ইনজাংশন সম্পর্কে কথা বলা হয়েছে। সুতরাং আবার সিপিসি সেকশন 94, সিপিসি সেকশন 94 সাবসেকশন সি তে টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে বলা আছে।
সিপিসির এই দুইটা জায়গাতে, এসআর একটা সেকশন 52 থেকে 57 পর্যন্ত জায়গাতে আছে। তারপরে আমার ফ্যামিলি কোড অর্ডিন্যান্স যেটা আগে ছিল এখন হয়ে গেছে ফ্যামিলি কোড অ্যাক্ট 2023, সেখানে আপনার 14তে আছে হলো, 14 আছে ইনজাংশনের বিষয়ে, কোম্পানি আইনে আছে, ইজমেন্ট অ্যাক্টে আছে, এরকম অসংখ্য আইনের মধ্যে ইনজাংশন বিষয়ে তথ্য দেওয়া আছে। তাহলে এক্সস্টিভ স্টাডিটা হলো ইনজাংশন বিষয়ে যত আইন আছে, যত সেকশন আছে, সবগুলো সামনে এনে রেখে সেই সবগুলো পড়াশোনা করা। তাহলে ওই টপিকস থেকে লেজ আকারে যে প্রশ্নটা আসবে সেটা আপনার ছুটে যাবে না, এবং এই টপিকস থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসলেও আপনি লিখতে পারবেন। এই টপিকস থেকে প্রশ্ন কমন না পড়লেও এই টপিকস এর যেহেতু ইনস এন্ড আউটস, এভরি ডিটেলস আপনার জানা আছে, এক্সস্টিভ স্টাডি এই টপিকস এর আপনার আছে, প্রশ্ন আনকমন, হয়তো বানিয়ে একটা প্রশ্ন নিজেরা তৈরি করেছে, কিন্তু কনসেপ্টটা যেহেতু আপনার কাছে ক্লিয়ার, ইনফরমেশন যেহেতু আপনার কাছে অ্যাভেলেবেল, আপনি রিটেনে অ্যান্সার লিখতে পারবেন ইনশাআল্লাহ। সো হোয়াট ইজ দ্য এফিকেসি অফ দি এক্সস্টিভ স্টাডি? যে আমি পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়লেও অ্যান্সার লিখতে পারবো, এবং তথ্য সমৃদ্ধ অ্যান্সার আমি লিখতে পারবো যদি আমি এক্সস্টিভ স্টাডি করি। সুতরাং আমরা যদি সাম আপ করি, যে পড়াশোনা করতে হবে অ্যাক্টিভ স্টাডি মেথডে, ডিসকাশন মেথডে, এক্সস্টিভ এক্সস্টিভ স্টাডি মেথডে পড়াশোনা করব। আপাতত এই তিনটা পদ্ধতি যদি বুঝে থাকেন, এই তিনটা পদ্ধতিকে অবলম্বন করে, তিনটাকে প্রতিদিন এক্সারসাইজ করার মাধ্যমে, তিনটা মেথডকেই প্রতিদিন এক্সারসাইজ করবেন, প্রতিদিনই অ্যাক্টিভ স্টাডি করবেন নিজে নিজে, প্রতিদিনই ডিসকাস করবেন আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য, প্রতিদিনই এক্সস্টিভ স্টাডি করবেন কোন একটা টপিক নিয়ে। এই তিনটা মেথড অফ স্টাডিকে যদি আঁকড়ে ধরতে পারেন, ইনশাআল্লাহ সামনে রিটেন পরীক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে আপনি আপনার প্রিপারেশনটাকে তথ্যবহুল সমৃদ্ধ করতে পারেন। কিন্তু প্রবলেম হলো পরীক্ষার হলে গিয়ে তো আপনার আহ প্রশ্নের অ্যান্সার জানেন, প্রশ্নের অ্যান্সার আপনি পারতেছেন, খাতায় লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হলো খাতায় লিখতে হবে। আমরা তিনটা মেথড অফ স্টাডির মাধ্যমে পড়াশোনা শেষ করার পরে একটা ভালো প্রিপারেশন হয়ে গেল, পরীক্ষার হলে গিয়ে আমাকে সেই প্রিপারেশন অনুযায়ী যদি আমি দেখি যে প্রশ্ন কমন পড়েছে, আমার খুশি হওয়ার কিছু নেই। প্রাথমিক খুশি হয়তো আপনার লাগতে পারে, বাট আপনার খুশিটা তখনই হবে আপনি যে পড়াশোনাটা করেছেন, যে প্রশ্নটা কমন পড়েছে সেটা আপনি খাতায় অ্যান্সার স্ক্রিপ্টে যথাযথভাবে লিখতে পেরেছেন। এখানে লিখতে গিয়ে আমার অনেক আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দের অনেক এক্সপিরিয়েন্স, অনেক ব্যাড এক্সপিরিয়েন্সও আমার জানা আছে, যে খাতায় লিখতে পারে না, সে জানে কিন্তু খাতায় লিখতে পারে না। খাতায় লিখতে গেলে আপনার উপস্থাপনা শৈলী আছে, উপস্থাপনা শৈলীটা তার নাই। টু দা পয়েন্টে অ্যান্সার লিখতে হবে, নাকি আপনি গদবাদা কথা বলে যাবেন এই বিষয়গুলো তার মাথা নাই। সুতরাং ওই প্রশ্নের অ্যান্সার পারলেও ম্যানার অফ রাইটিং অ্যান্সারটা সঠিক না থাকার কারণে দেখা যাচ্ছে সে মোর নাম্বার ক্যারি করে না। আর মোর নাম্বার ক্যারি না করলে আপনার রিটেনে পাস হবে না, অথবা কোনো কারণে যদি রিটেনে পাসও হয়ে যায়, বাই বাই, আপনি আউট হয়ে যাবেন নিশ্চিত। কেন? কারণ আপনি পাস করলেও লেস নাম্বার নিয়ে পাস করছেন, মোর নাম্বার নিয়ে পাস করেন নাই। যারা রিটেনে মোর নাম্বার নিয়ে পাস করে, কেবলমাত্র তারাই ভাইভাতে ভালো করে। দিস ইজ ফর শিওর। এটা বার কাউন্সিলের রিটেনই হোক, আর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্তৃক আয়োজিত জুডিশিয়ারির রিটেন পরীক্ষায় হোক না কেন, রিটেনে যারা ভালো মার্কস পেয়ে পাস করে তারাই ভাইভা বের হয়ে আসে। হ্যাঁ, কারণ এইটার অনেক ব্যাখ্যা আছে। হ্যাঁ, এবং আমরা এটা আহ, পরীক্ষিত এই টপিকটা, যে রিটেনে যদি ভালো মার্কস না পায় তো শুধু পাশ করলে ভাইভা থেকে বের হয়ে আসা যায় না। কারণ ভাইভাতে অল্প মার্কস থাকে 100, আর রিটেনে থাকে 1000, বা আমরা জানি যে বার কাউন্সিলের ক্ষেত্রে কিছু কম। এই রিটেনে যারা ভালো করতে পারে তারাই আগায় থাকে, কারণ ভাইভা মোরলেস সবারই সমান হয়। খুব গ্যাপ হলে 5 নাম্বার 10 নাম্বার গ্যাপ হইতে পারে, যে খারাপ করছে সে 10 কম পাবে, যে খুব ভালো করছে সে 10 বেশি পাবে। এই 10-15 বেশি হওয়ার সম্ভাবনা, কিন্তু রিটেনে 50, 60, 100 নাম্বার কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ভালো করতে হবে। তো রিটেনে ভালো করতে হলে তো প্রশ্ন পারলেই হবে না, লিখতে হবে। তো লেখার জন্য তো আর্ট আছে। রাইটিং অ্যান্সার ইজ এন আর্ট।
সুতরাং সেই আর্টটা ফলো করতে হবে। কি কি লিখতে হবে, যে আপনি প্রশ্ন কিভাবে লিখবেন, অথবা আপনি প্রবলেমেটিক কোশ্চেন, আমরা দেখি যে পরীক্ষা হলে দেখি যে প্রশ্নে প্রবলেমেটিক কোশ্চেনও আছে, ফ্ল্যাট কোশ্চেনও আছে। আমি কি প্রবলেমেটিক কোশ্চেন গুলো লিখবো নাকি ফ্ল্যাট কোশ্চেন গুলো লিখবো, এটা একটা ইস্যুস। সো ডেফিনেটলি আই উড লাইক টু সাজেস্ট গো টু দ্য প্রবলেমেটিক কোশ্চেন্স, কারণ ইট ক্যারিজ মোর মার্কস দেন দি ফ্ল্যাট কোশ্চেন্স। ফ্ল্যাট কোশ্চেন থেকে প্রবলেমেটিক কোশ্চেনের অ্যান্সার করা বেশি নাম্বার পায়, অ্যান্সার কম্পারেটিভলি অল্পতে শেষ হয়ে যায়। সুতরাং সবাই আপনি প্রবলেমেটিক কোশ্চেন অ্যান্সার করবেন। প্রবলেমেটিক অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করতে গেলে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়, যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য কেস। হুম, তাহলে সেটা আমাকে খুবই দুই চার লাইনে দিতে হয়, যে হোয়াট ইজ দ্য ফ্যাক্টস অফ দ্য প্রবলেম, প্রবলেমটার ঘটনাটা কি কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্সার। এই হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দ্য কেস, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দ্য প্রবলেম, এটা লিখতে গিয়ে আমরা অনেকে যেই অ্যান্সারটা হবে দা পয়েন্টে সেটা না বলে সেটা বলার জন্য আশেপাশের কথাগুলা বলতে থাকি, বলতে বলতে এক পাতা শেষ অথবা দেড় পাতা শেষ। তারপরে যে এবার আসল অ্যান্সারটা, যেটা অ্যান্সার আর কি আপনি জানেন, সেটা লিখছেন কোথায়, দেড় পাতা হবে। তো এক্সামিনার যিনি আছেন, ইনি এক পাতায় প্রথম প্যারায় দ্বিতীয় প্যারায় আপনার অ্যান্সার পায় না, প্রথম পাতায় আপনার অ্যান্সার পায় নাই, দ্বিতীয় পাতায় শেষ অর্ধেক যাওয়ার পরে অ্যান্সার পাচ্ছে না, উনি যদি আর না পড়ে মেবি উনি আর সামনে আগাচ্ছে না, যে আপনি তো অ্যান্সার লিখতেছেন না, আশেপাশে কথা বলতেছেন। অথবা উনি পড়লো, পরে দেখলো যে না অ্যান্সার আছে, শেষের দিক দিয়ে আছে, এটা এতক্ষণ এত কথা বললে কেন, টু দা পয়েন্ট অ্যান্সারটা কেন দিল না, উনি বিরক্ত হচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি নাম্বার ক্যারি করতে পারছেন না। হয়তো নাম্বার আপনাকে দিচ্ছে, এটা আপনার 10-15-তে আপনাকে 12 দিচ্ছে না, আপনাকে 8 দিচ্ছে, 7 দিচ্ছে। তাহলে হোয়াট ইউ নিড টু ডু, আপনাকে কি করতে হবে, যদি অ্যান্সার থাকে আপনাকে ইন্ট্রোডাক্টরি যে প্যারাটা লিখবেন, ওই প্যারাটাতেই হিন্টস থাকতে হবে অ্যান্সারটা কি, এবং ইন্ট্রোডাক্টরি প্যারার পরেই সরাসরি আপনার অ্যান্সারটা, সেকশনটা, উত্তরটা কি, উত্তরটা দিয়ে দিতে হবে। উত্তরটা দেওয়ার পরে কেন এই উত্তরটা হইলো, আপনি 2 প্যারা, 2 লাইন, 2 পাতা, 5 পাতা লিখেন, কেন এটা অ্যান্সারটা হইলো, রিজনটা আপনি দেন। বাট অ্যান্সারটা টু দা পয়েন্টে, উইথ রেফারেন্স টু সেকশনস, টু দা পয়েন্টে অ্যান্সারটা আপনাকে প্রথম হাফ পেজের মধ্যেই অ্যান্সারটা দিয়ে দিতে হবে। তো এটা না জানার কারণে অনেক দেখা যায় অ্যান্সার তো ঠিকই লিখছে, শেষের দিকে যায় অথবা মাঝখানে যায়, আগে যে বড় একটা ইন্ট্রোডাকশন দিছে সেটা আননেসেসারি ছিল, অথবা নেসেসারি হলেও কিন্তু আপনার মানে এক্সামিনার এটা খেয়ালই করে না যে আপনার ভেতরে যে অ্যান্সার আছে। সুতরাং ইন্ট্রোডাকশন অবশ্যই প্রয়োজন, বাট আননেসেসারি বড় একটা ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে আপনার মূল অ্যান্সারটা প্রথম পেজের মধ্যে না রাখাটা হবে বোকামি। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো যে যদি প্রবলেমেটিক কোশ্চেন্স হয়, কি জানতে চাইছে, আপনার অ্যাডভাইসটা কি, সে কি অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, এরকম বিভিন্ন রকমের কোশ্চেন থ্রো করে। তো অ্যান্সারটা আপনাকে প্রথম পেজেই দিয়ে দিতে হবে, প্রথম হাফ পেজের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিতে হবে। তারপরে এই অ্যান্সারটাকে এলাবোরেট করতে পারেন বিভিন্ন ভাবে, রূপ দিয়ে, কেস দিয়ে, ফ্যাক্টস দিয়ে, আপনি রেফারেন্স দিয়ে, লাল কালি দিয়ে, সরি সবুজ কালি, নীল কালি দিয়ে আপনি কে এলাবোরেট করতে পারেন, বাট অ্যান্সারটা আপনাকে প্রথমে লিখে ফেলতে হবে। তো এটা একটা টেকনিক্স, এটা মানে আপনাকে ফলো করতে হবে। তারপরে হলো যে টু বি স্ট্রেট ক্যাট, রাইট অ্যান্সার ইন টু দ্য পয়েন্ট। আপনি তাতে গিয়ে যদি 1 পেজে, দেড় পেজে, 2 পেজে অ্যান্সার শেষ হয়ে যায়, দ্যাটস এনাফ। আপনার 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 10 পেজে একটা অ্যান্সার লেখার আবশ্যকতা নেই, নেই এবং নেই, কারণ এগুলা সময় কিল করে এবং নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু টু দা পয়েন্টে লিখলে দেখা যায় যে আপনার এক্সামিনার বুঝতে পারে যে আপনি অ্যান্সার জানেন, তখন হয়ে গেল। এখন টু দা পয়েন্টে লিখতে গিয়ে আপনি রিলেভেন্ট, প্রয়োজনীয় যদি গুলো না লেখেন, তাহলে তো আপনি নাম্বার পাবেন না। সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে টু দা পয়েন্ট লিখতে হবে, আবার কোনো নেসেসারি ইনফরমেশন যেন বাদ করে না যায়, কোনো ব্যাখ্যা চাইলে ব্যাখ্যাটা দিতে হবে। আপনার প্রত্যেকটা অ্যান্সার হইতে হবে উইথ এক্সাম্পল, আপনি যতই টু দা পয়েন্ট বলেন না কেন, এক্সাম্পল দিতেই হবে। এক্সাম্পল দিয়ে অ্যান্সার দিলে ইট উইল ক্যারিজ মোর নাম্বার। আমি মানে কোন জায়গায় ফোকাস করতেছি আপনারা খেয়াল করেন একটু কাইন্ডলি, যে কিভাবে মোর নাম্বার ক্যারি করা যায়, কিভাবে মোর নাম্বার ক্যারি করা যায়।
নাম্বার তো আমরা ক্যারি করবো, রিটার্নে গেলে সবাই তো নাম্বার পাবো, কেউ 2 পাবো 15-এর মধ্যে, কেউ 8 পাবো, কেউ 12 পাবো, কেউ 14 পাবো বা 13 পাবো। কিন্তু আমার টার্গেটটা হলো হাউ টু অ্যাটেন মোর নাম্বারস ইন রিটেন এক্সামিনেশনস। মোর নাম্বার হলে এই যে আপনাকে রাইটিং স্কিলটাও শো করতে হবে খাতার মধ্যে। কোনটা প্রবলেমেটিক কোশ্চেন্স আগে লিখবো, বা মানে টু দা পয়েন্টে অ্যান্সার লিখবো, বা অ্যান্সারটা আগে দিয়ে দিব, এইগুলা মাথায় রাখতে হবে। কেস রেফারেন্স আমাকে দিতে হবে, এক্সাম্পল আমাকে দিতে হবে, এই আইটেমগুলো মাথায় রাখতে হবে। হুম? সুতরাং এগুলো অনেক সময় আমরা আহ, ভুলে যাই, অথবা এগুলাকে আমরা স্ট্রিক্টলি ফলো করি না, তার কারণে উপস্থাপনা শৈলীর অভাবে নাম্বার আমি পাইলেও কম নাম্বার পাই। সুতরাং এই জায়গায় আমরা আহ, মনোযোগী হব। তারপর পড়াশোনা করতে গিয়ে আমি প্রত্যেকেই অ্যাডভাইস করব যে গো থ্রু দা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ফর এক্সাম্পল, আমরা জানি যে 2023 সালের ডিসেম্বর মাসে সর্বশেষ বার কাউন্সিলের রিটেন পরীক্ষা হয়েছে। তার আগে 2022 সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিলের পরীক্ষা হয়েছে। 24 সালে হয়নি। এটা 25 সালের মাঝামাঝি সময়ে আমরা আম, যাচ্ছি। মে মাসের আজকে 2 তারিখ, তো জুন মাসেই হয়তো বা জুলাই মাসেই হয়তো পরীক্ষা হবে। তাহলে 25 সালের মাঝখানে এসে যে প্রশ্ন পরীক্ষাটা হতে যাচ্ছে, এখানে তার আগের বছরের প্রশ্ন কোনটা? 23 সালের ডিসেম্বরের প্রশ্ন। তার আগের বছর প্রশ্ন কোনটা? 22 সালের সেপ্টেম্বরের প্রশ্ন। তাই আমরা তো ন্যাচারালি কি করি, ন্যাচারালি আমরা অবশ্যই অবশ্যই এটা করব যে গত বছরে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা পড়বো না। যদিও ইম্পর্টেন্ট হয়, যদিও রিপিট হওয়ার নজির নাই তা বলবো না, তদুপরি আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে বলছি, গত বছর সিপিসি থেকে, এসআরএক থেকে বা প্রত্যেকটা আইন থেকে যেই প্রশ্নগুলো এসেছে গত বছরের প্রশ্নটা ধরে সেগুলো ক্রস করে রেখে দিতে হবে। এগুলো আমরা পড়বো না। আর বাকি যা আছে সেগুলো নিয়ে আমার পড়াশোনা শুরু হয়ে যাবে। তো গত বছরের যেগুলো আসছে, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ইম্পর্টেন্ট টপিকস ছিল। যে ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো কিছু আমার সিলেবাস থেকে বাদ বাদ গেল। সুতরাং এটা আমার স্বস্তির জায়গা, গত বছরের প্রশ্নগুলো আমি পড়বো না, এটা আমার স্বস্তির জায়গা। তাতে করে কি আমার সিলেবাস শর্টেজ হলো। হ্যাঁ, রিপিট হওয়ার সম্ভাবনা আছে, খুবই কম, 10%, সেটা হবে না। 10%-এর জন্য আমি 100% পরিশ্রম করতে রাজি নই। কিভাবে এবং পরিশ্রম না করেও গত বছর প্রশ্ন বাদ দিয়েও আমি 100% প্রশ্ন কমন ফেলাতে পারবো ইনশাআল্লাহ। সেই দিকে আমি কথা বলবো যখন আগামী ক্লাসগুলোতে সুনির্দিষ্টভাবে এসআরএক নিয়ে কথা বলবো, সুনির্দিষ্টভাবে এভিডেন্স নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বার কাউন্সিলের যে পার্ট আছে, টোটাল বোধ হয় 5টা পার্ট, 6টা পার্ট আছে প্রশ্নে আর কি। সিপিসি এবং এসআরএক মিলে একটা পার্ট, আর লিমিটেশন অ্যাক্ট বা পেনাল কোড, সিপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট এবং বার কাউন্সিল অর্ডার, প্রত্যেকটা একটা করে পার্ট। তা আপনারা জানেন লিমিটেশন অ্যাক্ট থেকে 2টা প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এছাড়া এভিডেন্স অ্যাক্ট থেকে 2টা প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। বার কাউন্সিল অর্ডার থেকে 2টা প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। তা আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এসআরএ লিমিটেশন অ্যাক্ট থেকে বা সিপিসি থেকে বা এভিডেন্স অ্যাক্ট থেকে 2টা না, যেটা পারবে সেটাই লিখবে। তাহলে তো হয়ে গেল, 2টার মধ্যে একটা পারলেই তো আপনার হয়ে গেল হবে আপনাকে। আর যদি একটাই আপনি ভালো করে পড়তে পারেন, প্রিপারেশন নিয়ে যেতে পারেন, আর সেটাই চলে আসে, তাহলে আপনার কনফিডেন্স থাকবে ভালো, এবং লিখতে পারবেন কোয়াইট ফুললি, এবং আপনার কনফিডেন্টলি লিখতে পারবেন, এবং ইনফরমেশন থাকবে তখন আপনার হাতে। তো কিভাবে আপনার বা এসআর থেকে, সরি, লিমিটেশন অ্যাক্ট থেকে বা এভিডেন্স অ্যাক্ট থেকে 2টা প্রশ্ন আসবে, একটা আপনার কমন পড়বেই, সেটা নিয়ে আমরা কথা বলবো সুনির্দিষ্টভাবে ওই ক্লাসগুলোতে। অথবা এমনও হতে পারে যে 2টা টপিক্সই কমন পড়ছে, অথবা পড়লোই না, একটাই পড়লো, তাই আমার তো একটাই পারা যথেষ্ট। তো সেই একটার জন্য আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দিব, কিছু টপিক সিলেক্ট করে দিব, সেকশনস গাইডলাইন দিব। সেগুলো যখন আমরা পড়াশোনা করব দেখবো আমাদের যথেষ্ট হয়ে যাবে। এখন আমি যে এরকম কথাগুলো বলছি, এই কথাগুলো বলার শক্তিটা পাইলাম কোথায়? ও শক্তিটা আমাকে দিয়েছে কোয়েশ্চেন অ্যানালাইসিস অফ দ্য লাস্ট ফিউ ইয়ার্স। গত 3-4 রিটেন পরীক্ষার কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, আপনাদেরকে করার জন্য অনুরোধ করছি, করলে কি হবে, আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে। গত 4-5টা পরীক্ষার, মিনিমাম 3টা পরীক্ষার, গত 3টা পরীক্ষার কোশ্চেন, রিটেন কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন,
আপনি ধরেন এভিডেন্স অ্যাক্ট নিয়ে কথা বলি আমরা। এভিডেন্স অ্যাক্ট গত বছর যা আসছে টোটাল বাদ, সিলেবাস থেকে বাদ, ক্লোজ। এবার 22 সালের সেপ্টেম্বরের পরীক্ষায় কি আসলো দেখেন, তার আগের বছর কি আসলো দেখেন, তার আগের বছর কি আসলো দেখেন, আপনি দেখবেন যে কিছু কমন টপিকস আছে 5টা থেকে 7টা এভিডেন্স অ্যাক্টের মধ্যে, 5টা থেকে 7টা টপিকস, নট মোর দ্যান দিস। এই 5টা টপিকস এর মধ্যেই ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। এই অ্যাডমিশন কনফিউশন, এই রিলেভেন্স, রিলেভেন্সি অ্যাডমিসিবিলিটি, এই আপনার এভিডেন্স অ্যাক্টের থেকে আমরা দেখছি যে উইটনেসের, ক্লাসিক উইটনেসের যে বিভিন্ন রূপভেদ হয়, বোবা সাক্ষী বা হোস্টেল উইটনেস অথবা চাইল্ড উইটনেস, এই উইটনেস কেন্দ্রিক যে পড়াটা। এবং ইম্পর্টেন্ট হলো ডকুমেন্ট, হাউ টু প্রুভ ডকুমেন্ট বা ডকুমেন্টারি এভিডেন্স। এই জায়গাগুলোই কিন্তু মানে প্রশ্ন আসার জায়গা। যদি 5 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, আমি করছি বলে বলছি, যে 5 বছরের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করি আমরা, আমরা দেখবো যে এই 5টা 7টা টপিক্স থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। এর মধ্যে এবার 2টা আইসা পড়ছে। এই 7টা টপিক্স থেকে যদি প্রশ্ন আসে, বা এই 5টা টপিক যদি ঘুরে ফিরে প্রশ্ন আসে, আর এই অর্থ এই আপনার সর্বশেষ বছরে যদি আপনার 2টা প্রশ্ন চলে আসে, তাহলে বাকি থাকলো 3টা। ওই 3টা পড়লেই তো আপনার আসবে 2টা, আপনি লিখবেন তো একটা। অথবা ওই 3টা থেকে মাত্র একটা আসলো, তো আপনার তো একটাই দরকার। আরো 2টা ধরেন এবার আনকমন প্রশ্ন চলে আসলো, একটা আনকমন প্রশ্ন চলে আসলো এভিডেন্স অ্যাক্ট থেকে, তো অসুবিধা কি আপনার? যে 3টা আসার কথা ছিল, সেই 3টা থেকে একটা আসছেই, আর একটা আসছে খুবই আনকমন, কঠিন। তো কঠিন থাকুক, আপনি না লিখলে কঠিন কি আর সহজ কি, ওটা তো আপনার ক্ষতি করছে না। যে 3টা আপনি পড়েছেন, সেই 3টা থেকে একটা চলে আসছে, তো দ্যাটস ইট, আপনি অ্যান্সার লিখে ফেলতে পারতেছেন। তাহলে এভাবে যদি আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, তাহলে কোন প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে বা সম্ভাবনা বেশি, এই জায়গাগুলো আপনার কাছে চোখের সামনে দোদুল্যমান হবে, চোখের সামনে ভাসবে। আর যখন ভাসবে চোখের সামনে, তখন ওই প্রশ্নের অ্যান্সারটা পরীক্ষার হলে লিখতে আপনার কনফিডেন্স বেশি হবে। তখন আপনি রিলেভেন্ট সেকশনস, রিলেভেন্ট কেস লজ, এক্সাম্পলস, এই 3টা আইটেম দিয়ে লিখতে পারবেন। কয়টা আইটেম বললাম প্রশ্নে লেখার সময়? রিলেভেন্ট সেকশনস, রিলেভেন্ট কেস রেফারেন্স এবং এক্সাম্পল। প্রতিটা প্রশ্নের অ্যান্সারের জন্য এগুলা থাকে, আপনাকে এনশিওর করতে হবে। কি থাকতে হবে? যে যেই যেই টপিক্সেরই প্রশ্ন হোক না কেন, সংশ্লিষ্ট সেকশনটা কত, সংশ্লিষ্ট আইনের নাম কি, সেকশন কি, এটার ব্যাপারে কেস রেফারেন্স যদি থেকে থাকে সেটা কি কি বলছে, এবং এই ব্যাপারে একটা এক্সাম্পল আপনি সেট করতে হবে বিভিন্ন বই পড়ে পড়ে অথবা নিজে নিজে থেকে। এই 3টা ম্যাটেরিয়াল যদি আপনার অ্যান্সারের মধ্যে, লেখার মধ্যে, 3 পাতা এক্সাম্পলের মধ্যে এই 3টা আইটেম যদি আপনার থাকে, 3টা আইটেম কি কি বলছি? রিলেভেন্ট সেকশনস এবং রিলেভেন্ট আইন, এক্সাম্পল, কেস রেফারেন্স, ইন্ট্রোডাক্টরি, অ্যান্সার, কনক্লুশনস। এই আইটেম গুলো যদি আপনার রিটেন অ্যান্সারে থাকে, দ্যাটস ইট, আপনি ইনশাল্লাহ ভালো লিখতে পারবেন। এখন বার কাউন্সিলের রিটেন পরীক্ষা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসছি। আজকে প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে ফেসবুক লাইভে আপনাদের সাথে আমি কথা বলছি। আমার আলোচনা শেষ পর্যায়ে এসে আমি বলছি, যেহেতু এটা বার কাউন্সিলের রিটেন পরীক্ষা, হওয়ার জন্য পরীক্ষা, এখানে শুধুমাত্র প্রবলেমেটিক ফ্ল্যাট কোয়েশ্চেন্স পড়লেই হচ্ছে না, মোর ড্রাফটিং। আপনাকে দেখবেন যে প্রত্যেকটা প্রশ্নের সাথে অথবা একাধিক প্রশ্নের সাথে আমরা দেখব যে ড্রাফটিং জুড়ে দিয়েছে। বিশেষ করে সিভিল বা ক্রিমিনাল হোক না কেন, এই 2টা ক্ষেত্রে আমরা দেখি যে একটা ড্রাফটিং এর ইস্যুস থাকে। কিভাবে একটা আর্জি সম্পাদন করতে হয়, কিভাবে এফিডেভিট লিখতে হয়, একটা প্রবলেম দিয়ে বললো সে এই এরকম অধিকার থেকে সে বঞ্চিত হয়েছে। এখন তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তুমি দেওয়ানি আদালতে একটা ডিক্লারেশন মামলা করবা, সেই ডিক্লারেশন মামলার আর্জিটা মোসাবিদা করো, ড্রাফট দা পিটিশন, ড্রাফট দা প্লেন্ট। তো এখন এই প্লেন্ট যে আপনি ড্রাফট করবেন, লিখবেন, এটা তো একটা সুনির্দিষ্ট ফরম্যাট। ড্রাফটিং বা রাইটিং এ প্লেন্ট ইজ টেইলর মেড, এটা তো একটা আর্টের ব্যাপার। এখানে কিছু টেকনিক্স আছে, স্ট্র্যাটেজিস আছে, সেগুলো ফলো করতে হবে। আপনি যদি নিজের মতো করে ড্রাফটিং করে যান, প্লেন্ট লিখে যান, তাহলে হবে না। আপনাকে যেই আহ, আদর্শ ফলো করতে হবে ড্রাফটিং করার সময়, সেগুলো অবশ্যই ফলো করতে হবে। এবং সেই জায়গায় আমাদেরকে ড্রাফটিং এর প্রতি মনোযোগী হতে হবে। সুতরাং সিভিলের আর্জি লেখা যেমন গুরুত্বপূর্ণ,
টেম্পোরারি ইনজাংশনের পিটিশন লেখা গুরুত্বপূর্ণ। আরজি রিজেকশনের জন্য একটা প্লেন দিতে হবে। তাহলে কখন কখন আরজি রিজেক্ট হয়, অর্ডার 7 রুল 11 আমরা পড়লে বুঝে যাই। সুতরাং অর্ডার 7 রুল 11 এর যে চারটা গ্রাউন্ড আছে, সেই চারটা গ্রাউন্ডকে ইনক্লুড করে বা চারটার যে কোনো একটা গ্রাউন্ডকে ইনক্লুড করে আপনার আরজি রিজেক্টের প্রেয়ারটা লিখতে হবে। তো রিজেকশনের প্রেয়ার কিভাবে লিখতে হবে আমি হয়তো ড্রাফটিং ক্লাসে সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলবো। আমরা বেল পিটিশন মোস্ট ইম্পর্টেন্টলি থাকে। বেল পিটিশন কিভাবে ড্রাফট করতে হয়, ক্লাসমেন্ট প্রসিডিং কিভাবে ড্রাফট করতে হয়, এই বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ দিয়ে মাথায় নিতে হবে। সুতরাং প্রবলেমেটিক কোয়েশ্চেন্স, ফ্ল্যাট কোয়েশ্চেন্স, ড্রাফট কোয়েশ্চেন্স, এই তিনটা ধরনের সমন্বয়ে বার কাউন্সিল রিটেন পরীক্ষা প্রশ্ন প্রণীত হয়ে থাকে। সেই প্রশ্নে আপনি ভালো অ্যান্সার দিতে হলে আপনাকে অ্যাক্টিভ স্টাডি, ডিসকাশন মেথড স্টাডি, এক্সস্টিভ স্টাডি করতে হবে। অ্যান্সার লেখার সুনির্দিষ্ট মেথড, অ্যান্সার লেখার সুনির্দিষ্ট ধরনগুলো ফলো করতে হবে। এবং অ্যান্সার লিখতে গিয়ে কোন কোন উপাদান অ্যান্সারের মধ্যে থাকতেই হবে সেগুলো আপনার জানা থাকতে হবে। এবং ড্রাফটিং লিখতে গেলে ড্রাফটিং এর আর্ট এবং কলা কৌশল এবং যে আহ, নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পুরোপুরি কমপ্লাই করতে হবে। এই কমপ্লায়েন্সের মাধ্যমে আপনি যদি আপনার লিখিত পরীক্ষা অবতীর্ণ হন এবং যদি আপনি পরীক্ষা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 1 ঘন্টা আহ, প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। সবাইকে আমি আহ আবারও স্বাগত জানাচ্ছি। বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া, ভালোবাসা থাকলো। সবাই রিটেন পরীক্ষা ভালোভাবে দিবেন এবং রিটেন পরীক্ষায় ইনশাআল্লাহ পাশ করবেন, ভাইভাতে আপনি যাওয়ার সুযোগ পাবেন। সেই দোয়া প্রত্যাশা করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে বারে অথবা বেঞ্চে। আসসালামু আলাইকুম।